বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে, একথা সত্য, কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে অনুরোধ করেছিলেন, অনেকদিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, এবার উৎসবে ফিরুন। গতকাল দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় নির্দেশ দিয়েছেন পরিষ্কার যে জুনিয়র ডাক্তারদের এবার সব রকমের কাজে ফিরতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ এবং প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নির্দেশ রায় উড়িয়ে দিয়ে ফের কর্মবিরতি পালন শুরু করলেন জুনিয়র ডাক্তাররা। আবার কাজ বন্ধ। কেন কাজ বন্ধ? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে প্রতিশ্রুতি সুপ্রিম কোর্টে দিয়েছিল তার সবকটাই মিথ্যা বলা প্রমাণিত হয়েছে, এমনটাই দাবি জুনিয়র ডাক্তারদের। ফলে আজ থেকে আবার সমস্ত জায়গায় কাজ বন্ধ, ফের কর্মবিরতি আন্দোলনে রাজ্যের জুনিয়র ডাক্তাররা। ফলে পুজোর আগেই এই যে সিদ্ধান্ত, এটা যে পুজোর সময় এই আন্দোলনকে আরো বাড়িয়ে দেবে একথা আর বলার অপেক্ষা রাখে না। আর অন্যদিকে রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্যের পুলিশ থেকে শুরু করে সেই পুলিশ বিটের যারা সাংবাদিক তারা থেকে শুরু করে যেভাবে জুনিয়র ডাক্তারদের দাগানোর চেষ্টায় উঠে পড়ে লেগেছেন, তারও প্রতিবাদ আন্দোলন শুরু হয়ে গেল। ঠিক কি হলো আজকে, কেন বলছি যে পুজোয় এই আন্দোলন আরো বাড়বে, সবটা শোনাবো আপনাদের, দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গতকালই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারপতি DY চন্দ্রচূড় পরিষ্কার রায় দিয়েছিলেন, যে একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন, আমি OPD ও IPD সার্ভিসের কথা বলছি। বিচারপতি, প্রধান বিচারপতি সব জানিয়ে দিয়েছেন ডাক্তারদের OPD এবং IPD সার্ভিসে যোগ দিতে হবে। DY চন্দ্রচূড় বিচারপতি পরিষ্কার বলে দিয়েছিলেন ডাক্তারদের সব রকমের কাজে যোগ দিতে হবে, রায় দিয়েছিলেন। প্রথম শুনানিতে বিচারপতি DY চন্দ্রচূড় বলেছিলেন যে আপনারা কাজে ফিরে যান, আমরা দেখব যাতে রাজ্য সরকার কোনো ব্যবস্থা না নেয়। দ্বিতীয় শুনানিতে একইভাবে জুনিয়র ডাক্তারদের বলা হলো আপনারা কাজে ফিরুন, কাজে ফিরলে আপনাদের বিরুদ্ধে শাস্তি নেওয়া হবে না। তৃতীয়তে বললেন আমরা কি বলবো, আমরা তো বলেইছি রাজ্য সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। চতুর্থ শুনানিতে DY চন্দ্রচূড় বলেই দিলেন যে এবার ডাক্তারদের কাজে ফিরতে হবে। রাজ্যের বিরোধীরা এবং অন্যান্য এই রাজ্যের সাধারণ মানুষ মনে করছিলেন যে দেশের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলাটা এই কারণে নিয়ে যাওয়া হয়েছিল যাতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তুলে নেওয়া যায়। কপিল সিব্বালের একটাই লক্ষ্য ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বালের একটাই লক্ষ্য ছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলনটা তুলে দিতে হবে, তাহলেই আন্দোলন থেমে যাবে। বাকি কি হলো কিছু এসে যায় না। এবং আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে বিচার এখন অনেক দূর হয়ে গেছে। এখন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের যে দাবি দাওয়া ছিল তার মধ্যে কিছু দাবি দাওয়া ধরে বিচার শুরু করে দিল সুপ্রিম কোর্ট। হাসপাতালে টয়লেট দিতে হবে, নিরাপত্তা বাড়াতে হবে, কিন্তু নিরাপত্তা বাড়লো না। সাগর দত্ত হাসপাতালে আবার মার খেয়ে গেলেন জুনিয়র ডাক্তাররা। এবং অদ্ভুত ভাবে যে রাজ্য সরকার, যে স্বাস্থ্য দপ্তর, যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এতদিন ধরে হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলেই সম্পূর্ণ উড়িয়ে দিতেন, একটা অভিযোগের স্বীকার করতেন না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গোটা দেশকে চমকে দিয়ে, গোটা রাজ্যকে লজ্জায় ফেলে দিয়ে সুপ্রিম কোর্টে জুনিয়র ডাক্তারদের দাগাবার জন্য রিপোর্ট দিল কি, যে সাগর দত্ত মেডিকেল হাসপাতালে অসুস্থ রোগীকে, এমার্জেন্সি থেকে আসা রোগীকে বেড দেওয়া হয়নি, চিকিৎসা করা হয়নি, তাই তার মৃত্যু হয়েছে। জুনিয়র ডাক্তারদের বিরোধিতা করতে, নিজেদের গদি বাঁচাতে গোটা রাজ্যকে লজ্জায় ফেলে দিত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের কিচ্ছু এলো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ এবং বিচারপতি DY চন্দ্রচূড়ের রায় উড়িয়ে দিয়ে ফের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি শুরু হলো আজ থেকে। প্রতিটি হাসপাতাল, শুধু সাগর দত্ত হাসপাতাল নয়। কি বললেন জুনিয়র ডাক্তাররা এই আন্দোলন নিয়ে, কর্মবিরতি চালিয়ে যাওয়া নিয়ে, ফের একবার শুনুন আপনারা। রাজ্যের প্রতিটি হাসপাতাল, মেডিকেল কলেজ থেকে ভয়ে রাজনীতি নির্মূল করার দাবি আমরা করেছি আন্দোলনের প্রথম দিন থেকে। আর একটিও অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ে রাজনীতিকে উপড়ে ফেলা ছাড়া, প্রত্যেকটি জায়গাতে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করা ছাড়া আর উপায় নেই। অথচ এ ব্যাপারেও রাজ্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি। স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি। কলেজে কলেজে RDA এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি।
এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। জুনিয়র ডাক্তাররা এবার 10 দফা দাবি দিয়েছেন। কি কি 10 দফা ছোট্ট করে একবার শুনে নিন। স্বচ্ছতার সঙ্গে দ্রুত নির্যাতিতার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আমরা যে সমালোচনা শুরু করেছিলাম যে বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে কোথাও যেন ন্যায় বিচারটা হারিয়ে গেছে, জুনিয়র ডাক্তাররা সেটা থেকে শিক্ষা নিয়েছেন দেখে আমাদের খুব ভালো লাগছে। কারণ আমরা প্রথম দিন থেকে এই আন্দোলনের পিছনে ছিলাম, আজও আছি। জুনিয়র ডাক্তারদের প্রথম শর্ত হচ্ছে স্বচ্ছতার সঙ্গে দ্রুত নির্যাতিতার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। 2 নম্বর, স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা দুর্নীতির দায় নিতে হবে স্বাস্থ্য দপ্তরকে। নারায়ণ স্বরূপ নিগমকে অবিলম্বে স্বাস্থ্য সচিবের পদ থেকে অপসারণ করতে হবে। 3, রাজ্যের প্রতিটি হাসপাতাল এবং মেডিকেল কলেজে কেন্দ্রীয়ভাবে রেফারেল ব্যবস্থা, রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করার প্রক্রিয়া চালু করতে হবে। 4, প্রতিটি হাসপাতাল ও মেডিকেল কলেজে কতগুলি বেড ফাঁকা আছে সেটার জন্য একটা ডিজিটাল মনিটর রাখতে হবে। 5, প্রতিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করতে হবে, সেখানে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধি থাকবেন। সিসিটিভি, ডাক্তারদের জন্য অনকল রুম, শৌচালয়, হেল্পলাইন নম্বর, প্যানিক বোতাম চালু রাখতে হবে। 6, হাসপাতালগুলিতে পুলিশি নিরাপত্তা আরো বৃদ্ধি করতে হবে। সিভিক ভলেন্টিয়ারের বদলে পুলিশ কর্মীদের রাখতে হবে দায়িত্বে, নিরাপত্তার জন্য রাখতে হবে মহিলা পুলিশ কর্মীকে। 7, হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। 8, বিভিন্ন মেডিকেল কলেজে যাদের বিরুদ্ধে ভয়ের রাজনীতি, থ্রেট কালচার চালানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অনুসন্ধান কমিটি গঠন করে শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজ্য স্তরে অনুসন্ধান কমিটি গঠন করতে হবে। 9, প্রতিটি মেডিকেল কলেজ ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে মেডিকেল কলেজগুলি রেসিডেন্ট ডাক্তারদের সংগঠনকে স্বীকৃতি দিতে হবে। মেডিকেল কলেজ এবং হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে প্রতিটি কমিটিকে চিকিৎসক, পড়ুয়া এবং জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি রাখতে হবে। এবং 10 নম্বর, পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল এবং পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতি ও বেনিয়মের অভিযোগগুলির প্রসঙ্গে দ্রুত তদন্ত শুরু করতে হবে। প্রত্যেকটাই প্রাসঙ্গিক দাবি, 10টা দাবি অত্যন্ত প্রাসঙ্গিক। এবং ওই যে আমরা যেটা সমালোচনা করেছিলাম যে অভয়ার বা তিলোত্তমার বিচারের দাবিটা কোথায়, খুব ভালো লাগছে যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে এবার সেই বিচারটাই 1 নম্বরে জলজল করছে, খুব ভালো লাগছে। কারণ যেহেতু এই আন্দোলনের পেছনে আমরা প্রথম থেকে আছি, এই আন্দোলনের সাপোর্টে আমরা প্রথম থেকে আছি, এই আন্দোলনের পেছনে সাধারণ মানুষকে নিয়ে আসার পেছনে আমাদেরও কিছুটা হলেও, সামান্য হলেও ভূমিকা আছে। তাই 1 নম্বরে এবার জলজল করছে স্বচ্ছতার সঙ্গে দ্রুত নির্যাতিতার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। 10 দফা দাবিতে আবার কর্মবিরতি শুরু হলো। পুজোর ঠিক আগে মহালয়া আগামীকাল 2 অক্টোবর, আপনারা জানেন মহালয়ার ঠিক আগে কর্মবিরতি শুরু হলে মানে ডাক্তারদের আন্দোলন আবার নতুন রূপ পাচ্ছে, সাধারণ মানুষের আন্দোলন আরো জোরদার হবে। ডাক্তারদের আন্দোলন না হলেও এবার পুজোতে সাধারণ মানুষের আন্দোলন চলতো, অনেক আন্দোলনের রূপরেখা আমরা দেখতে পাচ্ছি। ফলে ডাক্তারদের আন্দোলন শুরু হওয়া মানে সেই আন্দোলন আরো জোরদার হওয়া, সাধারণ মানুষের আন্দোলনে আরো জোরদার হওয়া, ডাক্তারদের আন্দোলন শুরু করা মানে। ফলে বুঝতেই পারছেন পুজোতেও এটাই আমাদের দাবি ছিল যে যদি ন্যায় বিচার পাওয়া না যায় তাহলে পুজোতেও কিন্তু আন্দোলন চলবে। ফলে পুজোতেও কিন্তু আন্দোলন চলছে। 10 দফা দাবি জুনিয়র ডাক্তাররা তুলে ধরেছেন এবং এই দাবি আন্দোলন কর্মবিরতি এমন দিনে শুরু হলো ঠিক তার আগের দিন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় নিজের রায় দিয়েছেন যে প্রত্যেককে কাজে ফিরতে হবে। অর্থাৎ দেশের প্রধান বিচারপতির রায়কে উড়িয়ে দিয়ে কর্মবিরতি শুরু করলেন জুনিয়র ডাক্তাররা। এবার কিন্তু জুনিয়র ডাক্তারদের পাশে আবার সাধারণ মানুষকে আসতেই হবে, কারণ 1 নম্বর দাবি দ্রুত নির্যাতিতার ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এবং এর সঙ্গে আরো একটা জিনিস ঘটেছে, 10 দফা দাবি আমি আপনাদের বললাম 1 নম্বরে জলজল করছে দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে নির্যাতিতার বিচার। এর সঙ্গে আরো একটা দাবি উঠেছে, বিভিন্ন মাধ্যমে এই জুনিয়র ডাক্তারদের দাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। স্বাভাবিক ঘটনা, রাজ্য যদি নিজের সিস্টেমের মধ্যে থাকা জুনিয়র ডাক্তারদের দাগিয়ে দেয় তাহলে বাকি লোকেদের কি দোষ আছে? পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যারা এতদিন বলে এসেছে হাসপাতালের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে প্রত্যেকটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন স্বাস্থ্য দপ্তরের কোনো দোষ নেই। সেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার জুনিয়র ডাক্তার এবং নার্সদের বদনাম করার জন্য সাগর দত্ত মেডিকেল কলেজের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে গোটা রাজ্যের মুখে নিজেরাই চুনকালি মাখিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কি বললো তারা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে বলছে সাগর দত্ত হাসপাতালে এই অসুস্থ রোগী যিনি মারা গেছেন তিনি নাকি বেড পাননি এবং জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করেনি। কি লজ্জাকর কথা, একবার ভেবে দেখুন। অন্যদিকে তাদেরকে দাগাবার চেষ্টা শুরু হয়ে গেছে।
বিভিন্ন রিপোর্ট সামনে আসছে। কবেকার রিপোর্ট তোলা হচ্ছে? 9ই আগস্ট ঘটনার দিন। আপনারা ভালো করেই জানেন কোনো একটা ঘটনা ঘটলে সেই সময়ের পরিস্থিতি কি থাকে আর তার 50 দিন পরে পরিস্থিতি ঠিক কি হয়। সেদিনের পরিস্থিতি দিয়ে অনেকে রিপোর্ট করছেন, পুলিশ করছে না। পুলিশ কাউকে দিয়ে করাচ্ছে। কাদের দিয়ে করাচ্ছে? যারা পুলিশ বিটটা করেন, পুলিশ বিটের সাংবাদিক। পুলিশ বিটের সাংবাদিক কি মানে? যারা পুলিশ বিট করবে। আর আমাদের রাজ্যের অধিকাংশ, বিশেষ করে এই কলকাতার অধিকাংশ পুলিশ বিটের সাংবাদিকই হচ্ছে পুলিশের খোঁচর। অধিকাংশ। তারা কি করে জানেন? তারা কোন সাংবাদিক কি পোস্ট করলো স্ক্রিনশট তুলে পুলিশকে পাঠায়। কোন রাজনৈতিক নেতা কোথায় যাচ্ছে, কোন রাজনৈতিক নেতা কার সঙ্গে কথা বলছে, কোন পেজটা কে চালাচ্ছে, এই সমস্ত পুলিশের খোঁচরগিরি করাটাই এখন এই পুলিশ বিটের কলকাতার সাংবাদিকদের অধিকাংশের কাজ। দাবি নিয়ে বলতে পারি এই পুলিশ বিটের সাংবাদিকরা জানে না তারা যে সমস্ত পুলিশকে অন্যান্য সাংবাদিকদের বা ইউটিউবারদের স্ক্রিনশট পাঠায়, সেই সমস্ত পুলিশরাই আবার সেই সমস্ত ইউটিউবারদের কাছে সেই স্ক্রিনশট তাদের নাম সহ পাঠিয়ে দেয়। আমাদের প্রফেশনে একটা কথা আছে, কাক কাকের মাংস খায় না। এরা কাকের মাংস খায় কিন্তু লুকিয়ে চুরিয়ে। আমরা বলতে পারি না প্রকাশ্যে, কারণ একজন সাংবাদিককে দাগিয়ে আর কি হবে। এই রাজ্যে যখন এত চোর দুর্নীতিবাজ ঘুরে বেড়াচ্ছে, গোটা প্রশাসনিক সিস্টেমটা যখন একেবারে পচে গলে গেছে, তখন এই সামান্য সাংবাদিকদের আর কি দোষ? সাংবাদিক পুলিশ বিট যারা সারা বছর পুলিশের কাছে ওই কলাটা মূলটা পেয়ে থাকে, নিজেদের পুজোর জন্য টাকার জোগাড় করে থাকে, কোথাও বেড়াতে গেলে বিনা পয়সার হোটেল পেয়ে থাকে, বিনা পয়সার বাংলো পেয়ে থাকে পুলিশের বদান্যতায়। তাই পুলিশের খোঁচরগিরি করে এই সমস্ত পুলিশ বিটের অধিকাংশ সাংবাদিক। এবং তারা শুরু করলো এই জুনিয়র ডাক্তারদের বদনাম করার চেষ্টা। তারা দেখাচ্ছে রিপোর্ট, এই দেখুন সেই রিপোর্ট, যে পোস্টমর্টেম রিপোর্টে 5 জন জুনিয়র ডাক্তারের সাইন রয়েছে। একবার ভাবুন তো, 9ই আগস্ট পোস্টমর্টেম হচ্ছে, এত বড় একটা ঘটনা ঘটে গেল, একজন ডাক্তার নিজের হাসপাতালে নির্যাতন হয়ে খুন হয়ে গেল, তার পোস্টমর্টেম হচ্ছে, জুনিয়র ডাক্তাররা সই করেছে হ্যাঁ আমরা পোস্টমর্টেমে ছিলাম। এটা কি অপরাধ হয়ে গেছে? এটা দেখিয়ে প্রমাণ করার চেষ্টা চলছে, এই দেখুন জুনিয়র ডাক্তাররাও পোস্টমর্টেমে ছিল, তারা কিন্তু তখন কোনো প্রতিবাদ করেনি। জুনিয়র ডাক্তার শিক্ষার্থী, এরা শিখছে, এরা কিভাবে ফরেনসিক হচ্ছে বা কিভাবে পোস্টমর্টেমে হচ্ছে এসব কথা এদের জানার কথাই নয়। 5 জন জুনিয়র ডাক্তারকে দাগাবার চেষ্টা হলো, এবং এই সঙ্গে শুধু দাগাবার নয়, এর সঙ্গে আরো একটা পোস্ট দিয়ে জুনিয়র ডাক্তারদের সংগঠনের ছবি দিয়ে দেখানোর চেষ্টা হলো, এই দেখুন এই 5টা নাম, এরা কিন্তু এদের মধ্যে 3 জন কিন্তু এই জুনিয়র ডাক্তারদের সংগঠনেও রয়েছে, এরাও পোস্টমর্টেমে সাইন করেছে, তখন তো এরা প্রতিবাদ করেনি। জুনিয়র ডাক্তারদের বোঝার কথাই নয় যে কি পোস্টমর্টেম হচ্ছে, কি ফরেনসিক হচ্ছে। কিঞ্জল নন্দ আজকে সেই কথাটাই তুলে ধরেছেন যে কিভাবে জুনিয়র ডাক্তারদের বদনাম করার চেষ্টা করছে পুলিশ, এবং সেই পুলিশকে মদত দিচ্ছে এক শ্রেণীর পুলিশ বিটের সাংবাদিক। কি বললেন ডক্টর কিঞ্জল নন্দ, শুনুন আপনারা। বিভ্রান্তিমূলক যে পোস্টটি ছড়ানো হচ্ছে তাতে পোস্টমর্টমে উপস্থিত জুনিয়র ডাক্তারদের স্বাক্ষর রয়েছে, এ কথা সত্য, কিন্তু কোনোভাবেই পোস্টমর্টমের স্বচ্ছতার দায় জুনিয়র ডাক্তারদের উপর বর্তায় না। কারণ আমরা আমাদের সীমিত জ্ঞান নিয়ে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষ থেকে সবটুকু দিয়ে চেষ্টা করেছিলাম যাতে এই নারকীয় খুন ও ধর্ষণের ঘটনাকে আত্মহত্যার মুখোশ না পরানো হয়। বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা যেভাবে ঘটনাটাকে চাপা দিতে চাইছিলেন তার আমরা তীব্র প্রতিবাদ জানাই, এবং পোস্টমর্টম প্রক্রিয়া যাতে সঠিক নিয়ম মেনে হয় সেই দাবিতে অনড় থাকি। সেই স্বচ্ছতার দাবি থেকেই আমরা পোস্টমর্টম রিপোর্ট কলকাতা পুলিশের কাছ থেকে দেখতে চাওয়ার দাবি বারংবার রেখেছিলাম, যা আমাদেরকে পরবর্তীকালে পুলিশের পক্ষ থেকে দেখানোও হয়নি। এমনকি মহামান্য সুপ্রিম কোর্টও পোস্টমর্টম প্রক্রিয়ার ভুল ভ্রান্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়াতে এই যে নানান বিভ্রান্তিমূলক পোস্ট ছড়ানো হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এছাড়া জুনিয়র ডাক্তারদের ওপর, জুনিয়র ডাক্তারদের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যেভাবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে কলুষিত করার প্রয়াস করছেন, সেই প্রয়াসকে জুনিয়র ডাক্তাররা, WBJDF-রা তীব্র তীব্র ধিক্কার জানাচ্ছে। কিঞ্জল নন্দ বলছেন যে পোস্টমর্টমে কি হলো সেটা জুনিয়র ডাক্তারদের জানার কথাই নয়, স্বাভাবিক ঘটনা। কিন্তু পুলিশ বিটের রিপোর্টাররা পুলিশের কাছ থেকে কাগজ নিয়ে দেখাচ্ছেন, এই দেখুন পোস্টমর্টমের রিপোর্ট, এখানে কিন্তু জুনিয়র ডাক্তারদের সাইন রয়েছে, তারা বলছেন হ্যাঁ আমরা পোস্টমর্টম দেখেছি, আমরা স্যাটিসফাই। ওই সময় 9 তারিখ তাদের একজন সহযোগী মারা গেছে,
ওই সময় কি হয়েছিল সেটা বিচার হচ্ছে আজ থেকে 55 দিন পর বিচার না পাওয়া অবস্থায়। এখন ওই সময় জানতো না যে সন্দীপ ঘোষের দলবল কি কাণ্ড ঘটিয়েছে। ওই সময় কারো জানার কথা ছিল না যে অপূর্ব বিশ্বাস যিনি পোস্টমর্টেম করেছেন সন্দীপ ঘোষের অনুগামী, তিনি কি লজ্জাকর কাণ্ডটা ঘটিয়েছেন। ওই সময় কেউ জানতো না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন কি লজ্জাজনক ভাবে অপরাধের প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। ওই সময় জুনিয়র ডাক্তারদের পোস্টমর্টমের সাইন দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন সাংবাদিকদের দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করছে, এই দেখুন জুনিয়র ডাক্তারদের অবস্থা। তারা কিন্তু ওই সময় ছিল, আজকে যারা আন্দোলন করছে। কি লজ্জাকর অবস্থায় চলে গেছে আমাদের রাজ্য সরকারটা। যে বাংলার মেয়ে সরকারটাকে আপনারা ভোট দিয়ে তিনবার নির্বাচন করেছেন, সেই বাংলার মেয়ে সরকারটা জুনিয়র ডাক্তারদের বদনাম করার জন্য নিজের স্বাস্থ্য ব্যবস্থার মুখে চুনকালি মাখাচ্ছে। যে স্বাস্থ্য ব্যবস্থার দপ্তরটার দায়িত্বে এখনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে পুলিশ দপ্তরটার দায়িত্বে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই স্বাস্থ্য দপ্তরের মুখে চুনকালি মাখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার। কি অভূতপূর্ব একটা সরকার চলছে। ওই যে বলেছিলাম না, এমন একটা অপদার্থ সরকারকে আপনারা এই রাজ্যে চলতে দিচ্ছেন যে রাজ্য সরকারটার এই রাজ্যে একটা পাড়ার ক্লাব চালানোর ক্ষমতা নেই। তাদেরকে আপনারা 3বার ভোট দিয়ে রাজ্যের মাথায় বসিয়ে রেখেছেন। সেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে দাঁড়িয়ে বলছে জুনিয়র ডাক্তাররা চিকিৎসা করেনি, রোগীকে বেড দেওয়া হয়নি সাগর দত্ত হাসপাতালে, তাই বিক্ষোভ হয়েছে। ভাবুন একবার, রাজ্য সরকার বলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকার বলছে আমাদের স্বাস্থ্য দপ্তর, আমার সাগরময় দত্ত হাসপাতালের যে কর্তৃপক্ষ তারা হচ্ছে অপদার্থ। আর কি বলার আছে আপনাদের? আর কিছু বলার নেই। এই হচ্ছে এখন অবস্থা। তবে আজকের যেটা সবচেয়ে বড় খবর, মুখ্যমন্ত্রীর অনুরোধ এবং প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের রায় উড়িয়ে দিয়ে আবার কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। ফলে এবারের পুজোটা যে আমাদের আন্দোলনেই কাটবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কলকাতার নতুন পুলিশ কমিশনার মনোজ ভার্মা কলকাতার তৃণমূলপন্থী যে সমস্ত পুজোর উদ্যোক্তা আছেন তাদেরকে যত আশ্বাসই দিন যে পুজোর সময় যদি পুজো প্যান্ডেলে কোনো আন্দোলনের স্বর ওঠে, তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর, এই আন্দোলন, এই স্বর যদি কোনো পুজো প্যান্ডেলে ওঠে তাহলে তারা ব্যবস্থা নেবেন। আমি জানি না মনোজ ভার্মা আদৌ কি ব্যবস্থা নিতে পারবেন, কারণ প্রতিটি পুজো প্যান্ডেলেই এবার এই আওয়াজ উঠবে, তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর তৈরি হয়ে যান পুজোর মধ্যেও আবার আন্দোলনে নামতে, কারণ যে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছিল জুনিয়র ডাক্তারদের, তার অধিকাংশ পালন করেনি আমাদের রাজ্য সরকার। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।